এইচএসসি ফিজিক্সে ভেক্টর অধ্যায়ের নদী নৌকা টপিকটি সকল পরীক্ষার জন্য মোটামুটি অনেক ইম্পর্টেন্ট। এখন এই নদী নৌকা টপিকে আমরা বিভিন্ন ধরনের ম্যাথ করি। এগুলোর মধ্যে হইতে পারে যে এরকম যে সর্বনিম্ন কত সময়ে নৌকা নদী পার হতে পারবে, অথবা স্বল্পতম দূরত্বে নদী পার হতে হলে নৌকাকে কোন দিকে যাত্রা করতে হবে। এইসব অঙ্কের ক্ষেত্রে আমাদের কি ইনফরমেশন দেয়া থাকে প্রশ্নে? আমাদের দেয়া থাকে নদীর প্রস্থ দেয়া থাকে, স্রোতের বেগ দেয়া থাকে, নৌকার বেগ দেয়া থাকে। আর নৌকা তো আর নিজে নিজে চলে না, নৌকাকে একজন চালায়, একজন চালক বা মাঝি থাকে। সে যত বেগে চালায় ওইটা হচ্ছে নৌকার বেগ, ওই নৌকার বেগটা আমাদের দেয়া থাকে। এখন এখন আমাদের যদি প্রশ্নে এরকম দেয়া থাকে যে একটা নৌকা আছে, কিন্তু নৌকায় দুইজন মাঝি আছে। একজন মাঝি নৌকাকে একদিকে নিয়ে যেতে যাচ্ছে, আর আরেকজন মাঝি নৌকাকে আরেক দিকে নিয়ে যেতে যাচ্ছে। ধরো যে প্রথম মাঝির বেগ v1, দ্বিতীয় মাঝির বেগ হচ্ছে v2। এখন v1 এর মান ও দিক দুইটাই দেয়া আছে, আর v2 এর শুধু মান দেয়া আছে, দিক দেয়া নেই। অর্থাৎ দ্বিতীয় মাঝি কোন দিকে চালাবে ওইটা দেয়া নেই, কিন্তু কত বেগে চালাবে, মান কত, এটা দেয়া আছে। এখন আমাদের প্রশ্ন যদি এরকম করে যে স্বল্পতম দূরত্বে নদী পার হইতে হলে দ্বিতীয় মাঝি কোন দিকে নৌকা চালাবে, ওইটা কিভাবে বের করতে পারি? কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং লাগতেছে না? যে দুইজন মাঝি আছে, একজনের বেগ দিক সবই দেয়া আছে, কিন্তু আরেকজনের শুধুমাত্র বেগের মান দেয়া আছে, দিক দেয়া নাই। এখন ওর দিক কত হইলে স্বল্পতম দূরত্ব অতিক্রম করবে। তাহলে এরকম একটা কোশ্চেন নটরডেম কলেজে এইচএসসি 23 ব্যাচের কুইজ আসছিল। তাইলে আমরা দেখি যে এই প্রশ্নটার আসলে ট্রিকি জায়গাটা কোথায়। আচ্ছা, এখানে দেখো যে বাম পাশে আমাদের কোশ্চেনটা দেয়া আছে, আর ডান পাশে হচ্ছে আমাদের আমাদের একটা চিত্র দেয়া আছে। কোশ্চেনে কি বলা আছে যে এ বিন্দুতে একটি নৌকা দুটি অপরিবর্তনীয় বেগে চালানো হচ্ছে। অর্থাৎ এখানে চিত্রের মধ্যে দেখা একটা এ পয়েন্ট আছে, নদীর এ পার হচ্ছে এটা আর ওই পার হচ্ছে এইটা। এখন এ পয়েন্ট থেকে একটা নৌকা আছে, নৌকা হতে যাত্রা শুরু করবে। এখন আমি যে বললাম যে দুইটা ভিন্ন ভিন্ন বেগে চালানো হচ্ছে, একটা v1 বেগ, একটা v2 বেগ। এখন নৌকাটি এদের লোভ দিয়ে বরাবর গতিশীল, অর্থাৎ এখানে v2 যদি এখানে থাকে তাহলে নৌকাটি তো v1 বরাবর যাবে না, v2 বরাবর যাবে না, যাবে হচ্ছে লব্ধি বরাবর, কোথাও একটা যাবে, লব্ধি যেদিকে যায় ওইদিকে নৌকাটা যাবে। এখন আমাদের প্রথম কোশ্চেনে বলা আছে যে v1 এবং v2 ভেক্টরদের লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, প্রথম কোশ্চেনে আমাদের v1 v2 দুইটারই হচ্ছে অ্যাঙ্গেল মান দুইটাই দেয়া আছে, কোনও দেয়া আছে, কোন দিকে যাবে, আবার হচ্ছে কত বেগে যাবে ওইটাও দেয়া আছে, দুইটা দেয়া আছে, কোনো ঝামেলা নাই। প্রথম কোশ্চেনে যে দুইটা ভেগ আছে, অর্থাৎ দুইজন মাঝি যে দুই দিকে চালাচ্ছে, দুইটার ভেগের মান দেয়া আছে, দিক দেয়া আছে। এখন আমাদের বলছে যে এই বেগগুলা যে তলে আছে ওই তলের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করতে বলছে। আচ্ছা, প্রথম আমাদের জানতে হবে যে একক ভেক্টর কেমনে বের করা যায়। একক ভেক্টর কেমনে বের করতে পারি? যে কোনো ভেক্টরকে যদি ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করি তাইলে কি একক ভেক্টর পাই। এখন এখানেও আমাদের একক ভেক্টর বের করতে বলছে, কিন্তু কাহিনী হচ্ছে লম্ব দিকে একক ভেক্টর বের করতে বলছে। তার মানে এমন একটা ভেক্টর বের করতে হবে যেগুলো হচ্ছে এই যে v1 v2 দুইটার উপরই লম্ব। তাহলে আমরা লম্ব কোনো ভেক্টর বের করার জন্য কি প্রসেস ইউজ করি? যদি আমি দুইটা ভেক্টরকে ক্রস গুণন করি তাহলে যে গুণফল ভেক্টরটা পাই ওটা কি হয়, যে দুইটা ভেক্টরের উপরই লম্ব হয় না। অর্থাৎ আমি যদি এই v1 ভেক্টর আর v2 ভেক্টরকে ক্রস গুণন করি তাহলে এই দুইটা যে তলে আছে, অর্থাৎ আমাদের যে স্ক্রিনের যে তলটা আছে ওই তলের উপর যে গুণফল ভেক্টরটা পাবো, ওই গুণফল ভেক্টরটা হবে এই তলের উপর লম্ব, হয় স্ক্রিন থেকে বাইরের দিকে হবে, না হয় স্ক্রিনের ভিতরের দিকে হবে, যে কোনো একদিকে হবে। এখন তাহলে ওই লম্ব ভেক্টরটা যদি আমি বের করতে পারি, তাহলে লম্ব ভেক্টর বের করে তো আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে লম্ব একক ভেক্টর বের করা। তাহলে ওই লম্ব ভেক্টর বের করার পরে ওইটার মান দ্বারা ভাগ করলে আমি লম্ব একক ভেক্টর পাবো। কিন্তু এখানে একটা জিনিস ভালো মতো বুঝতে হবে যে এখানে লম্ব একক ভেক্টর তো বের করবো, কিন্তু কাহিনী হচ্ছে যে দুইটার লম্ব একক ভেক্টর বের করব ওগুলার কিন্তু আমাদের ভেক্টর ফর্ম দেয়া নেই। দেখো v1 এর কোনো ভেক্টর, v1 ভেক্টরটার মান দেয়া আছে, আলাদা করে অ্যাঙ্গেল দেয়া আছে, কিন্তু ভেক্টর ফর্মে দেয়া নেই, ওই যে আই ক্যাপ জে ক্যাপ আকারে দেয়া নেই। তাইলে আমি এখন কেমনে এগুলোর ভেক্টর ফর্মে তো নিতে পারি? প্রথমত আমাদের এগুলোর ভেক্টর ফর্মে নিতে হবে, আমাদের করে দেয়া নেই, ভেক্টর ফর্মে নিয়ে যেতে হবে, তারপর আমরা ক্রস গুণন করতে পারবো, কারণ এই ফর্মে তো আমরা ক্রস গুণন করতে পারবো না। তাহলে প্রথমত আমাদের এই যে v1 v2 দুইটাকে ভেক্টর ফর্ম অথবা অথবা ওই আই ক্যাপ জে ক্যাপ আকারে নিয়ে যেতে হবে, মানে উপাংশের ফর্মে নিয়ে যেতে হবে। এটা করার জন্য প্রথমে আমাকে প্রত্যেকটা ভেক্টরকে v1 আর v2 কে উপাংশে ভাগ করতে হবে, x অক্ষের দিকে উপাংশ, y অক্ষের দিকে উপাংশ। আচ্ছা, তাহলে আমরা উপাংশের কনসেপ্ট একটু দেখে আসি। দেখো এখানে একটা চিত্র আঁকা আছে, যে চিত্রের মধ্যে আমাদের একটা ভেক্টর আছে v, আর এই হচ্ছে আমাদের হরিজন্টাল অক্ষ হচ্ছে x অক্ষ, আর ভার্টিক্যাল অক্ষ হচ্ছে y অক্ষ।
এখন এই যে ভি হচ্ছে হরিজন্টাল অক্ষ অর্থাৎ এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করে। তাহলে এই ভি যদি এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করে, তাহলে এক্স অক্ষ বরাবর ভি এর যে উপাংশটা হবে এটা কি হবে? ভি কজ আলফা। ভি এক্স সমান হবে ভি কজ আলফা। তার মানে কি বের করলাম যে ভি ইন্টু কজ ইন্টু ওই ভেক্টর আর যে দিক উপাংশ বের করবো ওই দিকের মধ্যবর্তী কোণ আলফা, এই জন্য কজ আলফা। সেম ভাবে যদি ওয়াই অক্ষ বরাবর আমি উপাংশ বের করি তাহলে কি আসবে? যে ভি কজ। এখন এই যে ভেক্টরটার উপাংশ বের করতেছি ভি ভেক্টর আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত? আমার এই যে এক্স অক্ষের সাথে কোণ যদি আলফা হয় আর টোটাল কোণ হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু সমকোণ, তাহলে এটা কত হবে? 90 মাইনাস আলফা। তাহলে ভি কজ 90 মাইনাস আলফা। তাহলে এখানে কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে আমরা কিন্তু যেই দুইটা উপাংশে বিভক্ত করবো ওই দুইটা উপাংশ অবশ্যই লম্ব হইতে হবে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। এই জন্য আমরা এই উপাংশ কথাটা বলি লম্ব উপাংশ। তাহলে কি দেখলাম যে উপাংশে ভাগ করার জন্য কি লাগে? যে যেই দিক বরাবর আমি উপাংশ নিব ওই দিকের সাথে যেই ভেক্টরটার উপাংশ নিব তার একটা মধ্যবর্তী কোণ লাগে আলফা। যদি আলফা হয় তাহলে সে ভি কজ আলফা। সেম ভাবে এখানে ওয়াই অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আমি উপাংশ নিব, ওয়াই অক্ষ আর ভি এর মধ্যবর্তী কোণ 90 মাইনাস আলফা। তো এখানে আমাদের আলফার জায়গায় বসবে 90 মাইনাস আলফা, তাহলে ভি কজ 90 মাইনাস আলফা। এখন এটা যদি আমি আর একটু সিম্পলিফাই করি, ত্রিকোণমিতি খাটাই, তাহলে কি আসবে? ভি সাইন আলফা আসবে। কজ 90 মাইনাস আলফা সাইন আলফা। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে কোনো একটা ভেক্টরের একদিকে যদি আমাদের আলফা কোণ দেয়া থাকে, তাহলে ওই দিকে যেই দিকে সাথে ভেক্টরটা আলফা কোণ তৈরি করছে ওই দিকে যে কি বলে উপাংশটা হবে ওইটাকে বলা হবে ভি কজ আলফা। আর এটা লম্ব দিকে যে উপাংশটা হবে ভি সাইন আলফা। তাহলে এইটা ভি সাইন আলফা যদি মনে রাখি তাহলে আমাদের করে আর এই যে পরের যে অ্যাঙ্গেলটা ওইটা আলাদা করে বের করা লাগবে না। তাহলে আমি ডিরেক্ট বলে দিতে পারবো ভি সাইন আলফা। তাহলে আমি আরেকবার বলি যে কি বলছি। ধরো আমাদের একটা ভেক্টর আছে ভি, ওই ভেক্টর এক্স অক্ষের সাথে বা ওয়াই অক্ষের সাথে হইতে পারতো, এখানে এক্স অক্ষের সাথে হচ্ছে আলফা কোণ তৈরি করছে, তাহলে এক্স অক্ষে আমাদের উপাংশ হবে ভি এক্স ইকাল টু ভি কজ আলফা। কেন আলফা? কারণ হচ্ছে মধ্যবর্তী কোণ আমাদের আলফা। এখন এইটার এক্স অক্ষের সাথে লম্ব কোণটা ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমাদের উপাংশ কি হবে? ভি সাইন আলফা। তাহলে একদিকে যদি ভি কজ আলফা হয় অন্যদিকে ভি সাইন আলফা হবে। ঠিক আছে, তাহলে আমাদের উল্টাটাও হইতে পারতো, যদি ওয়াই অক্ষের সাথে আমাদের আলফা কোণ থাকতো তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হইতো? ভি কজ আলফা হইতো ওয়াই অক্ষ বরাবর। আর তাহলে তখন এক্স অক্ষ বরাবর কি হইতো? ভি সাইন আলফা হইতো। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সেটা হবে আমাদের কজ আলফা, আর এটার যে লম্ব আছে ওইটা হবে সাইন আলফা। এখন নিচে যদি এরকম থাকে, দেখুন নিচে আরেকটা চিত্র আছে, এখানে হচ্ছে আমাদের ভেক্টর আছে ভি ভেক্টর। এই ভি ভেক্টরের এক্স অক্ষ বরাবর অংশ নিব, ওয়াই অক্ষ বরাবর অংশ নিব। এখন ধরো এই যে ভি ভেক্টরটা এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করছে, এটা আমাদের দেখানো আছে আলফা কোণ তৈরি করছে। আলফা কোণ যদি তৈরি করে তাহলে এখানে ভি এক্স বরাবর অংশ কত হবে? ভি কজ আলফা হবে, কারণ আমরা উপর থেকে দেখে আসছি, এখানেও কোনো চেঞ্জ নেই, আগের মধ্যে যে ভি কজ আলফা। তাহলে এই এক্স অক্ষের লম্ব দিকে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর অংশ কত হবে? এখন এটা হবে ভি সাইন আলফা। তাহলে আমি কি পেয়ে গেলাম? ভি কজ আলফা পেয়ে গেলাম, ভি সাইন আলফা পেয়ে গেলাম, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর দুইটাই উপাংশ পেয়ে গেলাম। তো এরকম ভাবে আমি আমাদের যে প্রশ্নের মধ্যে যে দুইটা ভেক্টর দেওয়া আছে ওই দুইটা ভেক্টরকে উপাংশ বিভক্ত করতে পারবো। তাহলে দেখো প্রশ্নের মধ্যে দুইটা ভেক্টর কি দেওয়া আছে? ভি ওয়ান দেওয়া আছে আর ভি টু দেওয়া আছে। তাহলে আমি প্রথমে যে ভি ওয়ান ভেক্টরটাকে উপাংশে বিভক্ত করব। তাহলে ভি ওয়ান ভেক্টর উপাংশ বিভক্ত করার জন্য আমরা দুইটা অক্ষ কল্পনা করে নিই। ধরো যে এই দিক বরাবর আমাদের এক্স অক্ষ আছে, পজিটিভ এক্স অক্ষ, আর এইটার লম্ব দিকে আমাদের পজিটিভ ওয়াই অক্ষ আছে। দুইটা অক্ষ আমি কল্পনা করে নিলাম। এখন এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর মধ্যে মানে কি নিতে হবে? উপাংশ নিতে হবে। আচ্ছা এখন বলো তো আমার এই যে ভি ওয়ান ওয়াই অক্ষের সাথে আমাদের অ্যাঙ্গেল দেওয়া আছে কত? 45 ডিগ্রি। তাহলে এক্স অক্ষের সাথেও অ্যাঙ্গেল কত হবে? 45 ডিগ্রি। তাইলে এই যে ভি ওয়ান এর জন্য এক্স অক্ষ বরাবর যে উপাংশ, ধরো যে ভি ওয়ান এক্স, ওইটা কত হবে? যেহেতু আমাদের এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে, তার মানে এক্স অক্ষ বরাবর উপাংশ হবে ভি ওয়ান কস 45 ডিগ্রি। ঠিক আছে, তাইলে আমরা এই যে প্রথম হচ্ছে ভি ওয়ান এর জন্য কি কি পাই ওইটা লিখে ফেলি। যে ভি ওয়ান এর জন্য আমাদের যে এক্স অক্ষ বরাবর উপাংশ ভি ওয়ান এক্স, ওইটা কত আসবে? ভি ওয়ান কস 45 ডিগ্রি। তাহলে ভি ওয়ান এর ভ্যালু তো আমাদের জানা আছে। ভি ওয়ান এর ভ্যালু কত? ভি ওয়ান এর ভ্যালু হচ্ছে আমাদের 10 ইন্টু কস 45 হচ্ছে আমাদের ভি ওয়ান এর ভ্যালু 10, আর কস 45 হচ্ছে আমাদের 1/√2। তাহলে আমাদের এখানে আসবে অ্যান্সার আসবে 5√2। সেম ভাবে আমরা কি এখন ওয়াই খবরের উপাংশ বের করতে পারবো না? এখন এক্স খবরের যদি ভি কজ আলফা হয় বা ভি ওয়ান কজ 45 ডিগ্রি হয়, তাহলে ওয়াই খবরের কি হবে? ভি ওয়ান সাইন 45 ডিগ্রি।
তাহলে ওয়াই অক্ষর অংশটা বলে ফেলি যে v1 y তাহলে কি হবে যে v1 সাইন 45 ডিগ্রি। সাইন কেন? কারণ দুইটা পরস্পর পারপেন্ডিকুলার। তাহলে এটা যদি আমি বের করি, এখন এটা বের করলে কি আসবে? এটা বের করলে আসবে, এটাও সেম অ্যান্সার আসবে যে v1 এর ভ্যালু তো 10 আর cos 45 এর sin 45 এর ভ্যালু 1/5/2 আসবে আমাদের 5/2 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে v1 কে আমি x আর y অক্ষ উপাংশ বিভক্ত করে ফেললাম। তাহলে x আর y অক্ষ বিভক্ত করার পরে এখন কি আমরা চাইলে v1 এর যে ভেক্টর ফর্ম এটা লিখে ফেলতে পারবো না? তাহলে v1 কে আমরা কি লিখতে পারি এখন বল? v1 কে চাইলে কি আমরা এভাবে লিখতে পারবো যে v1 ইকুয়াল v1 ভেক্টর ইকুয়াল x অক্ষ বরাবর উপাংশ কত? 5/2 i ক্যাপ। i ক্যাপ কেন? কারণ এটা x অক্ষ বরাবর প্লাস 5/2 j ক্যাপ, কারণ আমাদের j ক্যাপ কেন? কারণ এটা y অক্ষ বরাবর আমাদের 5/2 আছে। তাহলে x অক্ষ বরাবর 5/2 i ক্যাপ 5/2 j ক্যাপ। তাহলে v1 কে ভেক্টর ফর্মে প্রকাশ করা শেষ। তাহলে আমাদের এখন কি করা লাগবে? হচ্ছে v2 কে ভেক্টর ফর্মে প্রকাশ করা লাগবে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে v2 র প্রথম হচ্ছে x অক্ষ বরাবর উপাংশ কত হবে। v2 র x অক্ষ বরাবর উপাংশ হচ্ছে v2 x। কেমনে বের করা যায়? দেখো, v2 ভেক্টর হচ্ছে এটা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? দেখো, এই যে এইটুক পর্যন্ত আছে 90 ডিগ্রি, তার উপর আছে আরো 30 ডিগ্রি, তাহলে 90 + 30 যোগ করলে কত হয়? 120 ডিগ্রি। তাহলে এই যে v2 x অক্ষের সাথে 120 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে 120 ডিগ্রি কোণ যদি তৈরি করে, তাহলে x অক্ষ বরাবর উপাংশ কত হবে? v2 cos 120 ডিগ্রি। তাহলে আমাদের এখানে যদি লিখে ফেলি যে v2 cos 120 ডিগ্রি, তাহলে v2 এর ভ্যালু তো আমাদের যা v2 কত? v2 হচ্ছে 30, cos 120 এর ভ্যালু কত? cos 120 হচ্ছে আমাদের -হাফ প্রবাবলি। তাহলে আমাদের আসবে হচ্ছে -15 মিটার পার সেকেন্ড। এখন আমাদের সেম ভাবে আগের মতো যে v2y অর্থাৎ y অক্ষ বরাবর v2 এর উপাংশ নিতে হবে। তাহলে কি আমাদের আগে থেকে মানে নিয়ম অনুযায়ী বলে দিতে পারি যে x অক্ষ বরাবর যদি আমাদের v2 cos আলফা হয় বা cos 120 হয়, তাহলে y অক্ষ বরাবর কি হবে? v2 sin 120 হবে। তাহলে v2 sin 120 ডিগ্রি। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো, দেখবা কত আসবে? v2 এর ভ্যালু বসাই দেবো 30 আর sin 120 ভ্যালু হচ্ছে √3/2। তাহলে বসাইলে আমাদের আসবে 15√3। তাহলে এখানে আমি v2 এর তাহলে ভ্যালু কত পাইলাম? v2 এর যে ভেক্টর ফর্ম ওটা আসবে কত? x অক্ষ বরাবর উপাংশ -15 i ক্যাপ, y অক্ষ বরাবর উপাংশ +15√3 j ক্যাপ। তাহলে এই দুইটা উপাংশ দুইটা কি আমি কম্পোনেন্ট ফর্মে লিখে ফেললাম যে v1 কেও আমি কম্পোনেন্ট হিসেবে লিখে ফেললাম, আবার v2 কেও কম্পোনেন্ট হিসেবে লিখে ফেললাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ভেক্টর গুণন করা। আচ্ছা, তাহলে v1 জানি, v2 জানি, ভেক্টর ক্রস বা ভেক্টর গুণন বা ক্রস গুণন করা তো একদম ইজি জিনিস, যে আমরা করি v1 ক্রস v2। তাহলে আশা করি তোমরা ক্রস গুণনের যে প্রসেস ওটা তোমরা জানো। ক্রস গুণন যদি করি i j k ক্যাপ, এখানে v1 এর i কম্পোনেন্ট হচ্ছে 5√2, j কম্পোনেন্ট 5√2 আর k কম্পোনেন্ট যেহেতু নাই তার মানে 0। সেম ভাবে v2 এর i কম্পোনেন্ট হচ্ছে -15, j কম্পোনেন্ট 15√3, k কম্পোনেন্ট নাই মানে 0। এখন এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত আসবে? i ইন্টু 0 মাইনাস j ইন্টু 0 প্লাস k ক্যাপ ইন্টু কত আসবে? এখানে যদি k ক্যাপ হয় তাহলে হচ্ছে এই সারি আর এই কলাম বাদ যায় আমাদের, এখানে ক্রস গুণন করতে হবে। তাহলে কি আসবে দেখি যে 5√2 ইন্টু 15√3 মাইনাস -15 ইন্টু 5√2। তাহলে এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কিরকম আসবে? এটা আসবে হচ্ছে এরকম যে k ক্যাপ ভিতরে থাকবে আমাদের এরকম যে 75√6 প্লাস 75√2। তাহলে আমরা যে ক্রস গুণনের মাধ্যমে যে ভেক্টরটা পাইলাম ওইটা হলো হচ্ছে k এত। এটা হচ্ছে আমাদের ফলাফল। এখন এই ক্রস গুণনটা কি নির্দেশ করে? যে যেই তলে v1 v2 আছে ওই তলের উপর একটা লম্ব ভেক্টর নির্দেশ করে। কিন্তু আমাদের লম্ব একটা ভেক্টর তো নির্ণয় করতে পারে না, আমাদের বলছে কি লম্ব একক ভেক্টর নির্ণয় করতে। অর্থাৎ আমি এই যে ভেক্টরটা আছে এটাকে আমি কি করবো এখন? যে এটার মান দ্বারা ভাগ করবো, তাইলে কি ওই লম্ব বরাবর আমাদের একক ভেক্টর পেয়ে যাবো।
তাহলে দেখো এই যে ক্রস ভেক্টরের যে মান ওইটা বের করতে হবে প্রথম। তাহলে ক্রস ভেক্টরের যদি ভ্যালু বের করি, মডুলাস ভ্যালু বের করি, তাহলে কি আসবে? ক্রস ভেক্টরের আই কম্পোনেন্ট আছে 0, 0 স্কোয়ার, জে কম্পোনেন্ট 0 স্কোয়ার, আর কে কম্পোনেন্ট আমাদের দেওয়া আছে 75 √6 প্লাস 75 √2 হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে 75 √6 প্লাস 75 √2। তাহলে আমি মান পেয়ে গেলাম, ভেক্টরও জানা আছে। এখন এখন যদি আমাদের একক ভেক্টর বের করতে বলে একদম ইজিলি বের করা যাবে। তাহলে আমরা লাস্টলি একক ভেক্টরটা বের করে ফেলি। তাহলে একক ভেক্টরটা কি আসবে? একক ভেক্টর হবে হচ্ছে মান মান উপরে থাকবে হচ্ছে আমাদের ভেক্টরটা, অর্থাৎ কে কে ইন্টু 75 √6 প্লাস 75 √2 বাই এটার মান হচ্ছে 75 √6 প্লাস 75 √2। আচ্ছা, এখন এখানে একটা জিনিস আমাদের একটু দিতে হবে, যে প্লাস সামনে প্লাস মাইনাস দিতে হবে। প্লাস মাইনাস কেন? কারণ হচ্ছে যে ভেক্টরটা বা লম্ব যে ভেক্টরটা ওইটা কোন দিকে, এটা হচ্ছে আমাদের চাইলে স্ক্রিন থেকে বাইরের দিকেও হইতে পারে, অর্থাৎ যে তলে আছে V1 V2 ওই তল থেকে, স্ক্রিনের তল থেকে বাইরের দিকে হইতে পারে, ভিতরের দিকে হইতে পারে, এই জন্য আমরা প্লাস মাইনাস দিলাম। তাহলে দেখো এখানে এই যে এই পার্টটা কাটাকাটি যায়, থাকে কি আমাদের শুধুমাত্র থাকে হচ্ছে প্লাস মাইনাস কে ভেক্টর থাকে, এটা হচ্ছে আমাদের একক ভেক্টর। আচ্ছা, এখন এত কাহিনী করার পরে আমরা হচ্ছে এই যে তল বরাবর লম্ব একক ভেক্টর পেয়ে গেলাম, তল থেকে লম্ব একটা একক ভেক্টর পেয়ে গেছি। এখন আমরা চাইলে এটা যদি ক্যালকুলেট না করেও বলে দিতে পারতাম যে একক ভেক্টর প্লাস মাইনাস কেই হতো। কেমনে বলতে পারতাম? দেখো আমাদের যে ভেক্টরগুলো V1 V2 আছে, ওই ভেক্টর কোন তলে আছে? এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর এক্স ওয়াই তলে আছে। এখন এক্স ওয়াই তলের উপর লম্ব তল কোনটা? যে জেড অক্ষ আছে ওই তলটা মানে জেড অক্ষ হচ্ছে এক্স এক্স আর ওয়াই অক্ষের উপর লম্ব। তাহলে ওই জেড অক্ষ বরাবর একক ভেক্টর কোনটারে বলা হয়? কে ক্যাপরে বলা হয় জেড অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে আমরা চাইলে এই পুরো যে ম্যাথ না করেও চাইলে যদি এমসিকিউতে আসে বা আমাদের যদি মানে এক কথায় বলে কেউ যদি অ্যান্সার বলতে বলে, তাহলে আমরা বলে দিতে পারবো যে এক্স ওয়াই তলে, এটা যেহেতু V1 V2 দুইটাই এক্স ওয়াই তলে আছে, ওই তলের উপর লম্ব একক ভেক্টর, তাহলে কি হবে? আমাদের কে বা জেড অক্ষের একক ভেক্টর যেটা ওইটা হবে। আচ্ছা, এখন আমি তাহলে আরেকবার বলে দিই এখানে কি করা হয়েছে। যে V1 আমরা বের করছি, V1 V2 দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টর ভেক্টর ফর্মে দেওয়া নাই। তাহলে আমরা প্রথম কি বললাম, V1 V2 দুইটাকে হচ্ছে কি করে নিলাম, ভেক্টর আকারে নিয়ে নিলাম। তাহলে কম্পোনেন্টে ভাগ করে ভেক্টর ফর্মে নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি কি করলাম, যে ক্রস গুণন করার মাধ্যমে লম্ব ভেক্টর পাইলাম, ওইটাকে মান দ্বারা ভাগ করার পরে আমরা হচ্ছে লম্ব একক ভেক্টর পাইলাম। আচ্ছা, এখন আমরা তারপরের কোশ্চেন অর্থাৎ 4 নম্বর কোশ্চেনটা করবো। তার আগে আমি একটু বলে দিই কোশ্চেনে কি বলা ছিল। কোশ্চেন হচ্ছে আমাদের এ পয়েন্ট থেকে একটা নৌকা যাত্রা শুরু করছে। নৌকার একদিকে বেগ হচ্ছে V1 10 মিটার পার সেকেন্ড, যেটার অ্যাঙ্গেল দেয়া আছে, V2 30 মিটার পার সেকেন্ড, যেটার অ্যাঙ্গেল দেয়া আছে। এখন আমাদের কোশ্চেনে বলা আছে স্বল্পতম দূরত্বে নদী পার হতে হলে V2 এর ক্ষেত্রে কৌণিক অবস্থানের পরিবর্তন আনতে হবে কি? এখন স্বল্পতম দূরত্ব মানে কি? স্বল্পতম দূরত্ব মানে হচ্ছে সরাসরি এ পয়েন্ট থেকে লম্বালম্বি উল্টা পাশে যেটা একদম সরাসরি যাওয়া, কোনো অ্যাঙ্গেলে না, একদম সরাসরি লম্বভাবে যাওয়াটার, লম্বভাবে যে দূরত্ব অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্স, ওইটারে বলা হবে হচ্ছে আমাদের স্বল্পতম দূরত্ব। কেন? কারণ তুমি চিন্তা করো যে তুমি যদি এই অক্ষ এখানে এই বরাবর না যাও, অন্য যে কোনো বরাবর যাও, দূরত্ব কিন্তু বেড়ে যাবে, অন্য যে কোনো বরাবর দূরত্ব বেড়ে যাবে। শুধুমাত্র এটাই স্বল্পতম দূরত্ব, অর্থাৎ আমাকে একদম লম্বালম্বি সোজাসুজি যেতে হবে। এই সোজাসুজি যাওয়ার ক্ষেত্রে আমাদের V2 এর কৌণিক অবস্থানের পরিবর্তন করতে হবে কিনা, অর্থাৎ V2 এর অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ হবে কিনা। V1 এর কোনো চেঞ্জ নাই, V1 এর কথা কিছু বলা নাই, অর্থাৎ V1 যেখানে আছে, যে দিক দিয়ে আছে ওই দিক দিয়ে থাকবে। V2 এর কোনো চেঞ্জ করা লাগবে কিনা। V2 আমাদের এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া ছিল, এখন কোনো এখানে অ্যাঙ্গেল কত দেওয়া ছিল, টোটাল হচ্ছে 120 ডিগ্রি তৈরি করতেছিল। এখন আমাদের V2 এর অ্যাঙ্গেল কত হইলে এটা সোজাসুজি যাবে নৌকা। আচ্ছা, এখন নৌকা সোজাসুজি ধরে নিলাম যে V2 এর অ্যাঙ্গেল আলফা হলে, চিত্র আঁকছি একটা আমরা, যে আলফা হলে নৌকা একদম সোজাসুজি লম্বালম্বি যাবে বা স্বল্প দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে আমাদের আর কি কি দেওয়া আছে দেখো, V1 দেওয়া আছে, এটার অ্যাঙ্গেল দেওয়া আছে 45, আর হচ্ছে আমাদের স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের বেগ তো অবশ্যই এই দিকে, স্রোতের বেগ হচ্ছে ডান দিকে, যেটা আছে কত 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। এখন ইউ দেওয়া আছে, V1 দেওয়া আছে, V2 দেওয়া আছে। এখন প্রত্যেক ইউ আর V1 এর অ্যাঙ্গেল দেওয়া আছে, কিন্তু V2 এর কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই। V2 এর অ্যাঙ্গেল আমরা ধরে নিলাম এই যে এক্স অক্ষের সাথে অথবা স্রোতের দিকের সাথে আলফা কোণ তৈরি করছে। এখন তাহলে আমরা অঙ্কটা আলফাটা বের করতে হবে, কত হবে। এখন
ভি2 এর জন্য যে আলফা এটা বের করার জন্য আমরা কি করতে পারি? প্রশ্নে কিন্তু আমাদের বলা আছে স্বল্পতম দূরত্ব যাইতে হবে, অর্থাৎ একদম সোজাসুজি যাইতে হবে ওয়াই অক্ষ বরাবর। এখন যদি ওয়াই অক্ষ বরাবর যাইতে হয়, তাহলে এই যে নৌকার উপর যতগুলা বেগ আছে সবগুলা বেগের লব্ধি ওয়াই অক্ষ বরাবরই থাকতে হবে, রেজাল্টেন্ট ওয়াই অক্ষ বরাবর থাকতে হবে। কোনো বেগ বা বেগের উপাংশ এক্স অক্ষ বরাবর থাকা যাবে না, অর্থাৎ এক্স অক্ষ বরাবর সকল বেগের উপাংশ কত হবে? 0 হবে, বা সবগুলো বেগের যে লব্ধি এক্স অক্ষ বরাবর যেটা থাকবে সবগুলো 0 হয়ে যাবে। সম্পূর্ণ লব্ধি কোথায় থাকবে? ওয়াই অক্ষ বরাবর থাকবে। কারণ এক্স অক্ষ বরাবর কোনো যদি বেগ বা বেগের উপাংশ থাকে, তাহলে তো এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ডান দিকে, মানে সরাসরি উপর দিকে যাইতে পারতো না, এটা হচ্ছে ডান দিকে হেলে যেত বা বাম দিকে হেলে যেত এক্স অক্ষ বরাবর থাকলে। তার মানে আমাদের সরাসরি লম্বালম্বি যাইতে হইলে অবশ্যই এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট বা বেগের উপাংশ 0 হইতে হবে। এখন আমরা দেখি যে এক্স অক্ষ বরাবর কি কি উপাংশ আছে। এক্স অক্ষ বরাবর দেখো, প্রথমত থেকে স্রোতের বেগটা ডিরেক্ট এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ইউ, স্রোতের বেগ পুরোটা আছে এক্স অক্ষ বরাবর ইউ। এক্স অক্ষ বরাবর যে উপাংশ, এটার মধ্যে কি স্রোতের বেগ পুরোটা হচ্ছে আমাদের ইউ। এখন তারপর আর কি আছে দেখো, এখানে এই যে ভি ওয়ান এর একটা উপাংশ এক্স অক্ষ বরাবর আছে, ওইটা কত হবে? এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি তৈরি করছে, তার মানে ভি1 কজ আলফা হচ্ছে এক্স অক্ষের সাথে উপাংশ, তার মানে ভি1 কজ 45 এক্স অক্ষের দিকের উপাংশ। আর দেখো ভি2রও কি একটা উপাংশ এক্স অক্ষ বরাবর আছে না? ওইটা কত হবে? ভি2 যদি এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করে, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? ভি2 কজ আলফা, তার মানে ভি2 কজ আলফা। এখন আর তো কোনো উপাংশ বা বেগ নাই এক্স অক্ষ বরাবর, তাহলে এই যে উপাংশগুলো সবগুলা কি 0 হয়ে যাবে না? যোগফল করলে 0 হবে, কারণ এই বরাবর কোনো উপাংশ বা বেগ থাকাই যাবে না। তার মানে এখানে যদি আমি মান বসাই দিই, ইউ এর ভ্যালু কত আসবে? ইউ এর ভ্যালু আছে 5 দেয়া আছে আমাদের, ভি1 এর ভ্যালু আছে 10 ইন্টু কস 45, মানে আমাদের 1/√2 প্লাস ভি2 আমাদের মান দেয়া আছে, ভি2 এর ভ্যালু কত দেয়া আছে? 30 ইন্টু কস আলফা, ওইখান থেকে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি যদি সিম্পল ক্যালকুলেশন করি, তাহলে কজ আলফা সমান কত আসবে? কজ আলফা সমান আমাদের সামথিং, কজ আলফা সমান ডিরেক্ট আমরা আলফা যদি বের করি, আলফা বের করলে আসবে হচ্ছে আমাদের এরকম যে 113.73। আচ্ছা, আমাদের প্রথমত যে অ্যাঙ্গেলটা ভি2 এর যে অ্যাঙ্গেল দেওয়া ছিল কত? 120 ডিগ্রি দেওয়া ছিল, 120 ডিগ্রি এক্স অক্ষের সাথে বা স্রোতের দিকের সাথে। কিন্তু এখন আমরা আলফা অর্থাৎ স্রোতের দিকের সাথে যে কোণ পাইলাম, এটা কত? 113.75 ডিগ্রি, অর্থাৎ আগে ছিল 120, এখন হচ্ছে 113 পয়েন্ট সামথিং, অর্থাৎ এখন হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে গেছে। কত চেঞ্জ হলো ওইটা বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো। তাহলে আমাদের প্রশ্নে তো এটাই বলা ছিল, স্বল্পতম দূরত্বে নদী পার হইতে হইলে ভি2 এর কৌণিক অবস্থানের কোনো পরিবর্তন আনতে হবে কিনা, তার মানে বুঝতেছি কৌণিক অবস্থানের পরিবর্তন আনতে হবে। তাহলে আমি আরেকবার বলি কি বললাম এখানে, যে আমাদের বলা ছিল যে স্বল্পতম দূরত্বে নদী অতিক্রম করতে হবে, তার মানে একদম সোজাসুজি যাইতে হবে। সোজাসুজি যাইতে হইলে অবশ্যই সবগুলা বেগের লব্ধি সোজাসুজি থাকতে হবে, যে দিক বরাবর যাবে ওই দিকেই লব্ধি থাকতে হবে। এখন তার মানে এক্স অক্ষ বরাবর কোনো লব্ধি থাকা যাবে না, বা লব্ধি বেগের কোনো উপাংশ থাকা যাবে না, সবকিছু 0 হয়ে যাবে। তাহলে যে যে উপাংশগুলো আছে সবগুলো যোগ করলে আমাদের 0 আসবে। ওইখান থেকে আমি যদি নর্মাল ক্যালকুলেশন করি, আলফা ইকাল টু 113.75 ডিগ্রি পেয়ে যাই। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে আমাদের ভি2 এর ক্ষেত্রে কৌণিক অবস্থানের পরিবর্তন করা লাগবে।